নিয়মিত একজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছে এই মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সৌরভ হাসান এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরব। আলোচনা জহিরুল আলম, আপনাকে দিয়ে শুরু করি। জহিরুল আলম শুনতে পাচ্ছেন আমাদের? জি, জানেন যে আজকে জামায়াতের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে ২৬ সালের নির্বাচন যদি দেখতে হয় আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, নয়তো নির্বাচন ২৯ সালে। জি জহিরুল আলম শুনতে পাচ্ছেন আমাদের? এটা তো বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক এইসব বক্তব্য বিবৃতি আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এবং যেই জামাত ইসলাম সহ তাদের সমমনা যে দলগুলো জোট বেঁধেছে বা তারা যে দাবি তুলেছে এটা এক ধরনের হুঁশিয়ারি। কিন্তু পরিস্থিতি তো এই ধরনের বক্তব্যের মাধ্যমে সমঝোতা বা নির্বাচনের পথকে যতটা সহজ মনে করা হচ্ছে, আসলে এই বক্তব্যগুলো নির্বাচনের পথকে ততটা কঠিন করে তুলছে। কিন্তু শুনতে পাচ্ছেন? জি জহিরুল আলম, জি বলেন। কঠিন করে তুলছে এবং তারা মানে এখন যে অবস্থা তাতে একটা সমঝোতার পথে সরকার, অন্তর্বর্তী সরকার সবগুলো দলকে যে সময় বেঁধে দিয়েছিল সেটার মধ্যে তো কোনো সমঝোতা হয়নি, বরঞ্চ বিএনপির সঙ্গে এক ধরনের বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের সংঘাতময় অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই ফলে অন্তর্বর্তী সরকার নিজেরাই হয়তো শিগগিরই তো আইন উপদেষ্টা সে ধরনের বার্তা দিয়েছেন যে তারাই একটা সমাধানের বা তাদের একটা সিদ্ধান্তের কথা তারা শীঘ্রই জানাবেন, কিন্তু সেটা জামাত সহ অন্যান্য দলগুলোর মনোপুত হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। তবে এটা বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা গণভোটের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে যাচ্ছে, কিন্তু নির্বাচনের আগে গণভোট করার যে এক ধরনের শক্ত অবস্থান জামাতের, সেটি কতটা পূরণ হবে সে নিয়ে কিন্তু সংশয় রয়েছে। শেষ পর্যন্ত এটা তাদের আমার মনে হয় মাঠের বক্তব্য যতখানি তারা দিচ্ছে সেটা এক ধরনের চাপ প্রয়োগ করা অন্তর্বর্তী সরকারের উপরে বা বিএনপির উপরে, কিন্তু এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে আমার কাছে মনে হয় না। কারণ অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে, তারা নির্বাচন সময় মতো, যে ঘোষিত সময়ের মতো নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচন করার স্বার্থে একটা সিদ্ধান্ত তারা নেবে গণভোটের ব্যাপারে। সেটি মানে যতখানি ধারণা করা হচ্ছে যে নির্বাচনের দিনই একই দিনে গণভোটটি অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে, কিন্তু আগে গণভোট করার যে বাস্তবতা সেটি যদি প্রধান বিরোধী দল হিসেবে বা একটা অন্যতম দল হিসেবে বিএনপি যদি এটা গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রেও জামাত বা অন্তর্বর্তী সরকারের পক্ষে পরিস্থিতি মোকাবেলা করা কতটা সহজ হবে সেটি একটি বড় প্রশ্ন। কাজেই আমার মনে হয় যে তারা বক্তব্য দিচ্ছে চাপ প্রয়োগের স্বার্থে এবং যতখানি আদায় করা যায়, এবং তারা ভাবছে যে এই ধরনের একটা চাপ প্রয়োগ করলে তারা তাদের রাজনৈতিক স্বার্থ ম্যাক্সিমাইজ করতে পারবে, যতটা সম্ভব ম্যাক্সিমাইজ করতে পারবে। কিন্তু জুলাই সনদের ব্যাপারে তাদের একটা নীতিগত যে একটা অবস্থান, সেটি অবশ্যই এটা সামগ্রিকভাবে একটা কি বলবো যে আলোচনা দাবি রাখে। কারণ এই সনদ এই চার্টারটি যদি আপনার লিগালি গণভোটের মাধ্যমে যদি এন্ডোর্স না হয়, অ্যাপ্রুভ না হয়, তাহলে পরবর্তীকালে এটা নিয়ে একটা অনিশ্চয়তা, একটা সংশয়, একটা ধোঁয়াশার দোলাচল তৈরি হতে পারে। যে দল নির্বাচনে বিজয়ী হবে তারপরে এর ভবিষ্যৎ কী হবে সেটি নিয়ে একটা আশঙ্কা থেকেই জামাত এবং তার সমমনা দল এবং কি এনসিপিও সে বিষয়টি খুব জোরালোভাবে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য বিবৃতির মাধ্যমে তুলে আনছে। কিন্তু আমার মনে হয় যে বিএনপি এই ব্যাপারে কমিটেড আছে, তারা কিন্তু এখান থেকে নিজেকে উইথড্র করেনি। তারা ইলেকশনের দিন একই দিনে গণভোট করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে, তার মানে এক ধরনের অ্যাপ্রুভাল তারা দিয়েছে
যদিও অন্য দলগুলোর তুলনায় জুলাই সনদের ব্যাপারে বিএনপির অবস্থানকে কিছুটা ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে সবগুলো দলই জুলাই অভ্যুত্থানের যে জুলাই সনদের ব্যাপারে যে স্পিরিট ওয়াইজ প্রত্যেকটি দলই এক আছে, এবং এটি গণভোটের মাধ্যমে যদি এটা অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে আগামী দিনে এটা নিয়ে যে সংশয় বা সন্দেহ বা যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে সেই অনিশ্চয়তা বা সংশয় থাকার কোনো কারণ নেই, কারণ এখানে বিএনপিও কমিটেড আছে এবং জামাত এবং তার সমমনা দল এনসিপির একটু বাড়তি সংশয় যে আগামী নির্বাচনের একটা অনুমিত ফলাফল যে বিএনপি একটি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং নির্বাচনে ধারণা করা হচ্ছে যে বিএনপি একটা সামনে সরকার গঠন করতে পারে বলে সকলের মধ্যে এক ধরনের ধারণা তো বদ্ধমূল হয়ে আছে। কাজে সেক্ষেত্রে এই জুলাই সনদটি যদি তারা গ্রহণ না করে এবং পরিপূর্ণভাবে বাস্তবায়নের পথে অ্যাপ্রুভালের পথে যদি তারা না আগায় তাহলে যারা যারা সরকারের বাইরে থাকবে বা বিরোধী দলে থাকবে তাদের অবস্থান কি হবে এবং তারা সামনের দিনে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে পারে কিনা সে ধরনের একটা আশঙ্কা থেকে জুলাই সনদের ব্যাপারে একটা আইনি। আপনার কাছে আরেকটু আমি একটু জানতে চাই, এই যে এখন মুখোমুখি অবস্থান বিএনপি জামাতের, বিএনপি থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলের সই করা জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি। আসলে এই যে এখন মুখোমুখি অবস্থান, হুমকি বা পাল্টা হুমকি যা আমরা রাজনীতির মাঠে দেখতে পাচ্ছি, আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনটা আসলে এইসব কারণে শঙ্কা থেকে যায় কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? আমার আসলে এটা নিয়ে মাঠের যত আলোচনা বা সংশয়টা এটার মধ্যে একটা উদ্দেশ্য কাজ করে থাকতে পারে, কারণ নির্বাচন না হলে কোনো না কোনো গোষ্ঠী হয়তো লাভবান হতে পারে, কিন্তু তারা কারা সেটি হয়তো পরিষ্কার হচ্ছে না। কিন্তু নির্বাচন ছাড়া এই মুহূর্তে তো বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প কোনো রাস্তা খোলা নেই। নির্বাচনের মাধ্যমে একটি যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, মানুষের ভোটাধিকারের কথা বলা হয়েছে, যে স্থিতিশীলতার আকাঙ্ক্ষা রয়েছে মানুষের মধ্যে, সেটির জন্য একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ এবং অন্তর্ভুক্তমূলক একটা নির্বাচন যদি না হয় সেটা তাহলে বাংলাদেশের সামনে কিন্তু আরও বড় অনিশ্চয়তা অপেক্ষা করছে। সেটি এই ধারণা করি যে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা আর বক্তব্য, বিবৃতি এবং তার কর্মসূচিতে বা তার কর্মকাণ্ডে সেটি অনেক বেশি স্পষ্ট হচ্ছে। সেই জন্য একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে যে যতই অনিশ্চয়তার কথা বলা হোক, যতই সন্দেহ প্রকাশ করা হোক না কেন নির্বাচনকে ঘিরে, নির্বাচন ছাড়া যেহেতু আর উত্তম কোনো বিকল্প সামনে নেই সেহেতু নির্বাচনের পথেই কিন্তু সব কিছুই পরিচালিত হচ্ছে এবং নির্বাচন হবে বলেই আমরা আশা করছি। কিন্তু এটা তো উড়িয়ে দেওয়া যায় না যে একটি গোষ্ঠী, স্বার্থান্বেষী কোনো গোষ্ঠী যদি নির্বাচনকে ফ্রাস্ট্রেট করা যায় তাহলে নিশ্চয়ই কেউ না কেউ লাভবান হতে পারে, এবং সে না হলে এই মাঠে এই আলোচনাটি কেন এত জোরালোভাবে আসে যে নির্বাচন সময় মতো হবে কি না, এর তো কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন যে নির্বাচনের একটা বড় ধরনের আঘাত আসতে পারে, সেই আঘাত মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বুঝি না বা বুঝতে পারছি না যে আসলে কী ধরনের বড় আঘাতের কথা উনি আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু নানাভাবে এই আলোচনাটি রাজনীতির ময়দানে কিন্তু বিরাজ করছে যতক্ষণ পর্যন্ত না নির্বাচনী পরিবেশ শান্ত হয়, মানে সবগুলো দলের মধ্যে একটা একটা বৃহৎ পরিসরে একটা কনসেনসাস তৈরি হয়। যে এখন পর্যন্ত দেখেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ করার কথা বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বিবদমান যে দলগুলো তারা তো একটা ঐকমত্যের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানোর জন্য দীর্ঘ সময় ধরে তারা আলাপ আলোচনা করেছে, একটা সনদ তৈরি করেছে, সেখানে স্বাক্ষর করেছে, এবং স্বাক্ষরের পরেও এখন পর্যন্ত কনসেনসাস হচ্ছে না। তাহলে এই এক্সারসাইজ বা এই অনুশীলন আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। জি প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সৌরভ হাসান এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। সৌরভ হাসান, আপনার কাছে ফিরি। আমরা জানি, আমরা বিরতির আগে জহিরুল আলমের সাথে কথা বলছিলাম জামাতের আজকের বক্তব্য নিয়ে। তারা বলছিলেন যে 26-এর নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, নয়তো ইলেকশন 26-এ মানবে না জামায়াত।
কি শুনতে পাচ্ছেন সৌরভ হাসান? ধন্যবাদ আপনাকে এবং বন্ধু জহিরুল আলমকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতারা মাঠে গরম গরম বক্তৃতা দেন, কিন্তু পিছনে তারা কি করেন সেটা আমরা জানি না। তো সুতরাং মাঠের বক্তৃতা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো না যে সত্যি সত্যি কার কি অবস্থান। আপনারা দেখেছেন যে এনসিপির নেতারা কিভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, আবার আসন সমঝোতার কথা শুনি, আবার জামাত ইসলামেও বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিও জামাতের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আমার ধারণা যে রাজনৈতিক নেতৃত্বের এটুক হয়তো প্রজ্ঞা আছে যে কোথায় থামতে হবে এটা তারা জানে, আর না হলে তো বিগত সরকারে আমলে যা হয়েছে সেরকম হবে। জামাত ইসলামের আমির যে কথা বলেছেন যে জুলাই সনদের ভিত্তি তৈরি করতে হবে বা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না, আইনি ভিত্তির বিপক্ষে তো কেউ না। অন্তত যেসব রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছে, প্রশ্ন হচ্ছে যে আইনি ভিত্তি কোনটাই, মানে জুলাই সনদ হচ্ছে একটা ভিত্তি, দ্বিতীয় হচ্ছে যে এর জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে সেটি আরেকটি। এর মধ্যে কোনো বৈষম্য, এর মধ্যে কোনো সংযোজন বিয়োজন আছে কিনা, এটি কিন্তু এই প্রশ্ন বিএনপি তুলেছে। আইনি জুলাই সনদ যদি ভিত্তি হয় তাহলে তো সেই জুলাই সনদে যেটা আছে সেটার বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকার একটা সিদ্ধান্তে আসবে, কিন্তু এর মধ্যে সংযোজন বিয়োজন নিয়ে তো প্রশ্ন উঠেছে। আর জামাতে এখন কিন্তু বিরোধ খুব বেশি বিষয় নয়, একটা হচ্ছে গণভোটটা কবে হবে, দ্বিতীয় হচ্ছে যে উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে ভোট হবে কিনা। অন্যান্য বিষয়গুলো খুবই কি বলে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। এখন যতই আইনি ভিত্তি দেওয়া হোক, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নিবে আগামী জাতীয় সংসদ, অর্থাৎ জনগণের ভোটে যে সংসদ নির্বাচিত হবে সেই সংসদই সার্বভৌম। এখন একটি প্রশ্ন এসেছে যে জনগণের যে প্রতিষ্ঠান, জনগণের ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেখানে আগে থেকে বলে দেয়া যায় কিনা যে এটা করতে হবে, এটা করা যাবে না, তাহলে তো জনগণের সার্বভৌমত্ব থাকে না। এই একটি প্রশ্ন এসেছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা অতীতে দেখেছি যে গণভোট কারা করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে সামরিক শাসকরা সংবিধান স্থগিত করে বা লঙ্ঘন করে ক্ষমতায় গিয়ে সেটাকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করেছেন। এবারে তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পরিবর্তন এসেছে, নতুন সরকার এসেছে, এই সরকারের জন্য গণভোট প্রয়োজন নেই। ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে, কতটা গণতান্ত্রিক থাকবে, সে গণতন্ত্র টেকসই করার ক্ষেত্রে এই যে জুলাই সনদ, সেটার বিষয়ে মূল সমস্যাটা হয়েছে পারস্পরিক আস্থার সংকট। কেউ কাউকে বিশ্বাস করে না। এতদিন রাজনৈতিক দলগুলো একে অপরকে অবিশ্বাস করত, এখন রাজনৈতিক দলগুলো সরকারকে অবিশ্বাস করছে। আপনি দেখবেন যে অন্তত 3টি দল, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি, সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে অন্য দলের পক্ষে তারা কাজ করছে। এর অর্থ হচ্ছে এই রাজনৈতিক দলগুলো সবাই চায় যে তার পক্ষেই থাকুক। এটি তো থাকার কথা না, মানে এটি হওয়ার কথা না। যদিও হয়েছে ভোটের হিসাব নিকেশ। যারা মনে করছেন, বন্ধু জহিরুল ইসলাম বলেছেন, যারা মনে করছেন আগামী নির্বাচনে তারা জয়ী হবে, তাদের মনোভঙ্গি, তাদের ভাষা ভঙ্গি এবং তাদের আচরণ একরকম, তাদের চাওয়া পাওয়া একরকম। আর যারা মনে করেছেন তারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, তাদের চাওয়া পাওয়া আর একরকম। তারা এক ধরনের নিশ্চয়তা চায়, গণতান্ত্রিকভাবে সংসদ পরিচালিত হবে, সরকার পরিচালিত হবে এবং বিরোধী দলকে অগ্রাহ্য করা হবে না। এর কারণ আছে, আমরা অতীতে যতগুলো সংসদ গঠিত হয়েছে, যতগুলো সরকার এসেছে, সব জায়গায় দেখা গেছে যে উইনার টেকস অল, মানে ক্ষমতাসীনরাই সবকিছু দখল করে। এই দখলবাজিটা, এই দখলদারিত্বের যে রাজনৈতিক সংস্কৃতি, এটা থেকে কি বলে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? এই জুলাই সনদ বলুন বা গণভোট বলুন, সৌরভ হাসান, আমি আপনার কাছে একটু জানতে চাই,
একটু জানতে চাই, একটু ইন্টারাপ্ট করে আপনার কাছে, এই যে সমঝোতা হবে না জেনেও যে সময় দেওয়া হলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার, যে তারা নিজেরা বসে সিদ্ধান্ত নেওয়ার, এই যে সময়টা দিলেন, আবার আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন 4 দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে জুলাই সনদের ব্যাপারে। শুনেন, এটা তো চমৎকার বিষয়, কারণ এতদিন রাজনৈতিক দলগুলো সরকারকে চাপ দিয়েছে, এখন সরকারও একই কৌশল নিয়েছে, রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিয়েছে। আর এককভাবে যদি আগেই সিদ্ধান্ত নিত তখন হয়তো রাজনৈতিক দলগুলো বলতো যে এর পক্ষে নিয়েছে, এর বিপক্ষে গিয়েছে। সুতরাং সরকার এখানে কিছুটা সময় ক্ষেপণ করে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলোর উপর। আপনি দেখুন যে যে সিদ্ধান্ত হয়তো আগামী 3-4 দিন পর হবে, সেই সিদ্ধান্ত তারা 15 দিন আগেও নিতে, 7 দিন 10 দিন আগেও নিতে পারতো, কিন্তু নেয়নি। যে তাহলে তার উপর কোনো দল তাকে অভিযুক্ত না করতে পারে, অভিযুক্ত করে বসে। জুলাই সনদ নিয়েও দেখেছেন যে কারো কেউ অসন্তুষ্ট, কেউ সন্তুষ্ট হয়েছে। এখানেও একটা সমাধানে আসবে আশা করি, কারণ জহুরুল আলম যেভাবে বললেন, আমিও মনে করি যে নির্বাচনের বিকল্প নেই। 3টি নির্বাচনে জনগণের রায় প্রতিফলন ঘটেনি, নির্বাচন ক্ষমতাসীনরা ইচ্ছা কি বলে জবরদস্তিমূলক করেছে, এই কারণেই মানুষ। জি, আমরা একটু জহিরুল আলমের কাছে যাই। সোহরাব হাসান, জহিরুল আলম, একই প্রশ্ন আপনার কাছে। সুতরাং আগামী মানে আমরা নির্বাচন ছাড়া বিকল্প তো আমরা দেখি না। জি জি, এখন বিকল্প হচ্ছে শাসন, বিকল্প হচ্ছে এই সরকার অনন্তকাল থেকে যাবে, এবং সেটা কি থাকা সম্ভব? না, ঠিক আছে, এটা থাকা সম্ভব না। আমরা একটু জহিরুল আলমের কাছে যাই। জহিরুল আলম, একই প্রশ্ন আপনার কাছে, প্রশ্নটা রিপিট করলাম না। এই যে সময় দেওয়া হইল যে রাজনৈতিক দলগুলোকে বসার জন্য, জি, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। আপনি সমঝোতা হবে না জেনেও যে সময় দেওয়া হইলো, ঐকমত্য কমিশন 8 মাস। আমি এটা কিন্তু দেখেন, অন্তর্বর্তী সরকারের এক ধরনের, কিন্তু আমি এটাকে দেখি এক ধরনের অ্যারোগেন্স হিসাবে। ওনারা যেভাবে রাজনৈতিক দলগুলোকে যেভাবে ডিকটেটিং মুডে বলছে, ওনারা ছিল এক ধরনের মানে যে ওনাদের যে কাঠামো, যে চরিত্র, সেখানে কিন্তু এই ধরনের দলগুলোকে ডিকটেট করার কথা ছিল না। কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু পছন্দ করেনি দলগুলো, এটা কিন্তু এক ধরনের নেগেটিভ ভাইব তৈরি করেছে। যাই হোক, সংকট যেহেতু তারা নিজেদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে না, আপনারা নিজেরা আলাপ করে ঠিক করেন, এটা তারা গ্রহণ করে নাই। এখন নিশ্চয়ই তারা একটা সিদ্ধান্ত দিবে, এবং ওই সিদ্ধান্তটি অ্যাকচুয়ালি সিদ্ধান্তটি হয়ে আছে, কিন্তু জামাত বা তার বন্ধু দলগুলো চেষ্টা করছে যে যতখানি চাপ দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসা তাদের ফেভারে। কিন্তু এটা আমি সৌরভ ভাই যেমনটি বললেন যে আসলে এটা হচ্ছে এক ধরনের মানে আইটাকে কতটা নিজেদের পক্ষে কতটা কে নিতে পারেন, নিজেদের শেয়ারটা আদায় করে নেওয়ার একটা চেষ্টা। কিন্তু নির্বাচনমুখী সবগুলো দলই তারা সমঝোতা শেষ পর্যন্ত একটা হয়ে যাবে, কারণ নির্বাচন ছাড়া এদের সামনে আর কোনো বিকল্প নেই। অন্য কোনো শক্তি নির্বাচনকে ফ্রাস্ট্রেট করে যদি সুবিধা আদায় করে নিতে চায়, তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু এটা থেকে বঞ্চিত হবে, এবং এটা অযথাই সময় দীর্ঘায়িত হতে পারে। সেটা তো অন্তর্বর্তী সরকারও চাইছে না, রাজনৈতিক দলগুলোও চাইছে না। রাজনৈতিক দলগুলো যেটা চাইছে, তার মধ্যে জামাত এবং এনসিপি বা অন্যান্য দলগুলো যেটা মনে করে যে আগামী সংসদে যাতে একচ্ছত্রভাবে বিএনপি তাদের পাওয়ার এক্সারসাইজ করে রাষ্ট্র কাঠামোতে তাদের যে ইচ্ছার যে চাপিয়ে দেওয়া, সেই বিষয়টি যাতে একচ্ছত্র না হয়, সেখানে যাতে একটা ব্যালেন্স থাকে, সেখানে যাতে আমাদের শেষ করতে হচ্ছে আজকে, এই জিনিসটাই তারা নিশ্চিত করার জন্য এই রাজনৈতিক এক্সারসাইজ করছেন, এবং যতটুকু সুবিধা আদায় করে নেওয়া সম্ভব তারা সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন বলে। জি, ধন্যবাদ জহিরুল আলম, ধন্যবাদ সোহরাব হাসান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।